আরজি করে মরদেহ নিয়ে দালাল চক্রের মারাত্মক অভিযোগ। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নির্দেশেই চলত মর্গে দালাল চক্র। চাঞ্চল্যকর অভিযোগ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্কের। ময়না তদন্ত থেকে দেহ বাড়ি পৌঁছে দেওয়া পুরোটাই চলত প্যাকেজ সিস্টেমে। দেহ প্রতি ঠিক করা ছিল অন্তত 10,000 টাকার প্যাকেজ। দেহ ময়না তদন্তের পর স্টিচ করতেও দিতে হতো মোটা টাকা। টাকা না দিলে মৃতের আত্মীয়দের বলা হতো স্টিচ করে নিতে। মর্গে দেহ রাখতেও নেওয়া হতো হাজার হাজার টাকা। বিস্ফোরক অভিযোগ আরজি কর মেডিকেলের ফরেনসিক বিভাগের প্রাক্তন হেড ক্লার্কের। বহু অভিযোগ, যেমন ধরুন বডি আসছে, প্রথমে ইনকোয়েস্ট নিয়ে আসছে পার্টি, এরকম ধরনের বহু অভিযোগ শুনেছি যে পুলিশ নিয়ে আসছে, সেই পার্টিকেও মানে প্যাকেজ করে নেয় যে পোস্টমর্টেম করিয়ে দেবো, কাঁচের গাড়িটা আমি করে দেবো। এখান থেকে ধরুন কোথাও যাচ্ছে হয়তো দূরে বহরমপুর বা একটা কথার কথা, ধরুন ভাড়া হয়তো 2,000 টাকা, ও প্যাকেজ ধরে ড্রাইভারের সঙ্গে কথা বললো 5,000 টাকা, ও পার্টিকে বললো ওখানে দিয়ে কমিশন, ড্রাইভারকে দিল 2,000, ও রাখলো 3,000। এবার সেলাই করতে হবে, ওয়াশ করতে হবে, স্টিচিং আর নানা রকমের বাহানা করে মিনিমাম 10,000 থেকে 12,000 প্যাকেজ। কাটা বডি, যদি পার্টি সে যেদিন না আসবে ভয় দেখিয়ে কাটা বডি দেখিয়েছে, বহু এরকম আছে। কাটা বডি দেখিয়েও প্রয়োজনে বলতো যে সেলাই করে নিতে হবে। বিফোর দ্য পোস্টমর্টেম কেউ এসছে, মানে কি অবস্থা রেজিস্টার্ড পার্টির আপনি ভাবুন। তারা এসে বলছে শুধু একটু দেখবো, তার জন্য টাকা নেয়। খবর আছে আমার কাছে, তার জন্য 500, 1000, যার কাছে যেরাম পায় মিনিমাম 500 টাকা না দিতে চাইলে তাকে সবার লাস্টে দেবে বডি। সে হয়তো প্রথমে এসছে, তার বডি সবার লাস্টে পাবে সন্ধ্যেবেলা। প্লাস ধরুন আপনি জানেন P7 রাখতে গেলে একটা টাকা লাগে, কিন্তু আমাদের তো P7 দরকার নেই। কারণ কি, আমাদের এখানে কিন্তু গভর্নমেন্ট যেটা মেনটেন করে এখনো পর্যন্ত, আমি তো বলবো যে মানে সেরা মর, যদি এটাকে P7 হার মেনে যাবে। আমাদের 48টা চেম্বার, P7 মতন টাকা নিত। যে যেরাম পার্টি 5,000, 7,000, 8,000, যে যেরাম 3,000, যাকে যেরাম পারে বধ করতে পারবে, অথচ ওটা ফ্রি অফ সার্ভিস। এই টাকার ভাগ কোথায় যেত? কে নিত এই টাকার ভাগ? এই যে এই ধরনের যে অন্যায়গুলো করতো কে নিত? এবার ধরুন কাটা বডি আছে, এবার কাটা বডি পড়ে আছে, সেদিন হয়তো 2টো পোস্টমর্টেম, পয়সা নেই, পায়নি। ওই পার্টিকে বাধ্য করতো, কেউ যদি দিতে না পারতো তাদেরকে বাধ্য করতো যে এরকম তাহলে তোমায় সেলাই করে নিতে হবে। তারা ভয়েতে দিত টাকা। আর্থিক দুর্নীতির মামলায় আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে গিয়ে ঘন্টার পর ঘন্টা তল্লাশি চালালো সিবিআই। রবিবার 7 সকালে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছলেও 1 ঘন্টার বেশি সময় বাইরেই দাঁড়িয়ে থাকতে হয় কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের। দরজা খুলতে এত সময় নিলেন কেন, প্রশ্ন তুলে আক্রমণ শানিয়েছেন বিরোধীরা। 9 দিন 100 ঘন্টা প্রায় 6,000 মিনিট ধরে টানা জিজ্ঞাসাবাদের পর 10ম দিন শটান আরজি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে পৌঁছে গেল সিবিআই। আর্থিক দুর্নীতির মামলায় ঘন্টার পর ঘন্টা চলল তল্লাশি, সঙ্গে জিজ্ঞাসাবাদ। কিন্তু রবিবার 7 সকালে কেন্দ্রীয় এজেন্সির অভিযান ঘিরে চরম নাটকীয় পরিস্থিতি তৈরি হয় সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়ির সামনে। 7 সকালে সিবিআই এর তদন্তকারী দল তারা কিন্তু একেবারে বেলেঘাটায় আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়ির সামনে চলে এসেছেন। 6:45 নাগাদ সিবিআই এর তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু প্রত্যেকে চলে আসেন, এবং যে চিত্র দেখা যাচ্ছে তারা কিন্তু সন্দীপ ঘোষের বাড়ির সামনে দীর্ঘ সময় অপেক্ষা করছেন। হাইকোর্টের নির্দেশে তরুণী চিকিৎসকের খুন ধর্ষণের পাশাপাশি আরজি কর মেডিকেলে আর্থিক দুর্নীতির তদন্তও করছে সিবিআই। সেই মামলার তদন্তে রবিবার সকাল 6:45টায় সিজিও কমপ্লেক্স থেকে বেলেঘাটার 83 নম্বর বদন রায় লেনে সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছয় 8 সদস্যের সিবিআই টিম। বহুক্ষণ ধরে কলিং বেল বাজিয়ে দরজা ধাক্কাধাক্কি করে নাম ধরে ডেকেও ভিতর থেকে কোনো সাড়া শব্দ মেলেনি। এমনকি অভিযোগ, ফোন করা হলেও তিনি তা তোলেননি। এই পরিস্থিতিতে সন্দীপ ঘোষের বাড়ির সামনে মোতায়েন পুলিশ কর্মীদের ডেকে কথা বলেন সিবিআই অফিসাররা। रात में आया कितना बजे आया? 10-20 के करीब आया। मतलब तो अभी आपके पुलिस स्टेशन थोड़ा सा आप लोग, हमारी टीम यहीं पे सिक्योरिटी। 1 ঘন্টা অপেক্ষার পর সকাল 7:50 নাগাদ বেলেঘাটা থানায় যান সিবিআই এর 2 জন আধিকারিক। তার কয়েক মিনিট পরই 8টার কিছু পরে দরজা খুলে বেরিয়ে আসেন সন্দীপ ঘোষ। বাড়ির মেন গেটে তখনও তালা ঝুলছে। সেখান থেকে সিবিআই আধিকারিকের সঙ্গে কথা বলে ফের ভিতরে চলে যান। অবশেষে সকাল 8:06 সন্দীপ ঘোষের বাড়িতে ঢোকে সিবিআই এর টিম।
যদিও সাংবাদিকদের প্রশ্নের মুখে কোনো জবাব দেননি সন্দীপ। বাবু এতক্ষণ ধরে দরজা কেন খুলছিলেন না? সন্দীপ বাবু গোটা পরিস্থিতিতে ইতিমধ্যেই তোমাকে দেখাবো কলকাতা পুলিশের একাধিক পুলিশকর্মী এবং অফিসার তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। কেননা তুমি জানো এর আগে সন্দীপ ঘোষের বাড়ির সামনে কিন্তু নিরাপত্তার জন্য কলকাতা পুলিশের তরফ থেকে রীতিমতো তার বাড়ির সামনে পাহারার ব্যবস্থা করা হয়। কেননা সন্দীপ ঘোষ তিনি আবেদন করেছিলেন, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রচুর মানুষ প্রাতঃভ্রমণকারী এবং এলাকার বেশ কিছু মানুষ উৎসুক মানুষ তারাও কিন্তু যত সময় গড়াচ্ছে তাদের ভিড় বাড়তে শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে চারদিক থেকে ঘিরে ফেলা হয় আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষের বাড়ি। ভিতরে চলে টানা তল্লাশি ও জিজ্ঞাসাবাদ। বাড়ির বাইরে ছিলেন কলকাতা পুলিশের আধিকারিকরাও। এই 1 ঘন্টায় তিনি কার কার সাথে ফোনে কথা বলেছেন তদন্ত হওয়া উচিত, কার কাছে ফোন গেছিল তার কাছ থেকে, এবং তার সাথে সাথে সিবিআইয়ের চেষ্টা করা উচিত তার পলিগ্রাফিক টেস্ট হোক, নার্কো অ্যানালাইসিস হোক করে জানার চেষ্টা করা যে 1 ঘন্টা উনি কি করছিলেন, কোথায় লুকিয়েছিলেন, বাথরুমে বসেছিলেন নাকি রান্নাঘরে লুকিয়েছিলেন। আরে কথায় কথায় যদি কার নির্দেশে হয় তাহলে আসামে গণধর্ষণে অভিযুক্তকে যে পুলিশ হেফাজতে রহস্য মৃত্যু হলো সেটা কার নির্দেশে হলো? সেটা কি বিজেপি দিল্লির নির্দেশে হয়েছিল? কারণ ওই এলাকার বিজেপি নেতারা সব ধরা পড়ে যাবে, তো বোকা বোকা কথা। সন্দীপ ঘোষের বাড়িতে কারা গেছে, কি করেছে, কেন তার দেরি হয়েছে তিনি বলতে পারবেন, তার সঙ্গে আমাদের কি? তিনি দোষী হলে তিনি উচ্ছন্নে যাবেন, তাকে যা ইচ্ছে ব্যবস্থা নিয়ে যাক। বেলা 12:15 নাগাদ সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছন আরও 6 জন কেন্দ্রীয় গোয়েন্দা। নিয়ে আসা হয় প্রিন্টার মেশিন, পাঞ্চিং মেশিন। চিকিৎসককে খুন ধর্ষণের ঘটনায় তোলপাড়ের মধ্যেই গত 16ই আগস্ট আরজিকর মেডিকেলে আর্থিক অনিয়মের অভিযোগের তদন্তে এসআইটি গঠন করে রাজ্য সরকার। তার 1 সপ্তাহের মাথায় শুক্রবার রাজ্য সরকারের তৈরি এসআইটির হাত থেকে তদন্তভার নিয়ে সিবিআইকে দেয় কলকাতা হাইকোর্ট। সেই মামলাতেই রবিবার সন্দীপ ঘোষের বাড়িসহ একাধিক জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি। হিন্দল দে, ব্রতদেব ভট্টাচার্য ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।